ইভিনিং ফ্রেন্ডস, আজকে আবার মেডিকেল একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, যেটা আমার মেডিকেল ডায়েরি নামে খ্যাত, বা মেডিকেল ডায়েরি নামে আমি এই প্রতিবেদনটার নাম দিয়েছি। আমার পুরনো যে কেস হিস্ট্রিগুলো আছে সেগুলো থেকে একটা করে আমি তুলে ধরি, আগে আগে যে ট্রিটমেন্টগুলো করেছি সেগুলোর থেকে আমার কাছে তুলে ধরি। তো আজকে যে একটা ইন্টারেস্টিং কেস করবো, এটা ট্রিটমেন্টটা করেছিলাম 16/2/8 আমার কাছে প্রথম এসেছিলো। মানে আজকে ধরুন 2026, তার মানে প্রায় কদিন হলো, ওদিকে 16 আর 2 18 বছর আগেকার একটা কেস। তো কেসটাতে পেশেন্ট যে ছিল তার ছিল হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে 113 কিলো ওজন ছিল। তো 113 কিলো ওজনের আমি দেখাবো, আমার কেস হিস্ট্রির ছবিটা আমি দেখাবো, আগে বলে নিই। 113 কিলো ওজনের যে একজন কেস সাধারণত আগে কিন্তু সাফারিং হয়েছে সে জন্ডিস এবং টিবিতে। তো একজন সাধারণত লোকে ভেবে থাকে যে টিবি পেশেন্ট সাধারণত ক্ষীণজীবী হবে, হবে। তো সেক্ষেত্রে যখন সে সাফার করেছিল তখন সে ওইরকম ছিল অবশ্যই, কিন্তু বাই দ্য ওয়ে সে আমার কাছে যখন এসেছিল তখন কিন্তু তার 113 কিলো ওজন ছিল, 5 ফুট 11 ইঞ্চি তার হাইট, এবং সে ভিত্তিতে সে 113 কিলো ওজনের হাইট ছিল, 113 কিলো ওজন ছিল তার। তো আমি দেখাবো ওই জায়গাটাতে আরও কেসগুলো, ইন্টারেস্টিং জায়গাগুলো কী কী। নামটা আমি দেখাবো না, এরকম 16/2/2008 কেস। এই দেখেন 113 কিলো ওয়েট ছিল, ওয়েটটা, আর হাইট ছিল 5 ফুট 11। ইডিমা অল বডি আমি লিখে রেখেছি, ইডিমা মানে পুরো বডিটা জলে ভর্তি ফোলা। তো যে ট্রিটমেন্ট তার হয়েছিল সেই ভিত্তিতে হয়তো অ্যালোপ্যাথির ক্ষেত্রে হোক বা যেরকম ইয়ে হতো, তার ওয়েট বেড়ে গেছিলো, তার সঙ্গে সঙ্গে তার কিন্তু ওই টিবি আর জন্ডিস ট্রিটমেন্ট করবার পরে যেমন আর্টকোয়াইকের আফটার শক হয়, সেরকম হয়তো এটা আফটার শক হিসেবে হয়েছে। বাইফোর্স ট্রিটমেন্টের যে আফটার এফেক্ট হয় সেটার একটা মানে উৎকৃষ্ট প্রমাণ বলতে পারি। বাইফোর্স ট্রিটমেন্টের মানে টিবিটাকে যেটা যেভাবে ট্রিটমেন্ট করে তাদেরকে পেশেন্টকে সারানো হয়েছিল, বা জন্ডিসের যে ট্রিটমেন্ট হয়েছিল, তারপরে আমাদের যখন এসেছিল সেই ইয়েটা আমি দেখালাম আপনাদের। তো আমি সাধারণত এরকম কেস যখন হয়েছে তখন আমি কেস হিস্ট্রিগুলোকে খুব ভালোভাবে নোট ডাউন করি। তো কেস হিস্ট্রি নোট ডাউন করতে গিয়ে এখানে আমি দেখেছি তার তো এটা বাহ্যিকভাবে 113 কিলো ওজন এবং হাইট 5 ফুট 11 ছিল, কিন্তু যে জায়গাগুলো নোট ডাউন করার মতো ছিল সেটা ছিল ইডিমা অল বডি। আমার লেখা আছে এখানে ইডিমা অল বডি, পুরো বডিটাই প্রায় ফোলা। ম্যাক্সিমাম লোয়ার সাইড, মানে কোমরের নিচের থেকে পাগুলো মনে হচ্ছে যে এক একখানা পিলার, পাগুলো একখানা পিলার। তো এর মধ্যে যে ব্যাপারটা মেনলি ছিল খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে ফরগেটফুল মাইন্ড। সব কিছু সে ভুলে যেত, সব কিছু ভুলে যেত, কিছু তার মনে থাকতো না, ফরগেটফুল মাইন্ড। আর একটা ব্যাপার ছিল হচ্ছে যে কেস হিস্ট্রির মধ্যে আমি যেটা নোট ডাউন করেছিলাম, সে 20 বছর আগে সে জন্ডিস হয়েছিল, 20 বছর আগে, এখানে লেখা আছে, আমাদের আবার দেখিয়ে দিচ্ছি অনেক জায়গাটা। এখন এখানে লেখা আছে প্রিভিয়াস 20 years জন্ডিস অ্যান্ড টিবি। তো আমাকে যখন ডেকেছে তখন সে প্রায় বিছনাতেই থাকে,
তো এরকম অবস্থাতে এত একটা ভারী শরীর, তার মেন যে প্রবলেমটা সে নিয়ে বলেছিল, সে উঠে দাঁড়াতে গেলে বা যখন পায়খানা বাথরুমে যায় তখন পা ফেলতেই পারে না, পায়ের তলায় তার ম্যাক্সিমাম ব্যথা, তার পায়ের তলায় হিলে ব্যথা ছিল এবং পায়ের তলাটা এমনিতেই তার ব্যথা। এমনি শুয়ে থাকলে খুব একটা ব্যথা টাথা নেই, কিন্তু পাততে পারতো না, মানে পায়ে প্রেশার দিয়ে যে যেটা করবে সেটা করতে পারতো না। অ্যালোপ্যাথি ডাক্তাররা সাধারণত বলে থাকবে বডি অনেক ওয়েট হয়ে গেছে সেই জন্য পায়ে নিতে পারছে না, সেটা একটা কারণ, কিন্তু যাতে পায়ের তলায় খুব একটা ওরকমভাবে ব্যথা হবে না আমার মনে হয় না, কারণ তাতে হাঁটুতে ব্যথা হতে পারে, জয়েন্টগুলোতে, হিপ জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, সেই জয়েন্টগুলোর ওপর প্রেশার পড়ে, বডির ওপর পোর্শন যদি খুব বেশি ভারী হয়। কিন্তু এনার ক্ষেত্রে যেটা হয়েছিল পুরো বডিটাই ফোলা ছিল, কিন্তু বডির লোয়ার পোর্শন যেগুলো পাগুলো ছিল এক একখানা খাম্বার মতো। এই হচ্ছে ব্যাপার। তো সিমটমের মধ্যে যে আমি যে সিমটমগুলো নোট ডাউন করেছিলাম, এগুলো তো বাহ্যিক সিমটম বললাম, হোল বডি ইডিমা এবং ম্যাক্সিমাম লোয়ার সাইডটা ছিল হচ্ছে ফোলা বেশি। প্রিভিয়াস যে ডিজিজগুলো হয়েছিল সেগুলো নোট ডাউনে এসেছিলো, 20 বছর আগে তার জন্ডিস হয়েছিল এবং টিবি হয়েছিল। তো মেন যে জায়গাটা ছিল ফরগেটফুলনেস মাইন্ড বলতে তার এভরিথিং হি হ্যাভ টু বি ফরগেট, যে কোনো জিনিসই সে ভুলে যেত। কি খেয়েছে কোনো সময় হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা আগে সেটা ভুলে যাবে। ডিস্টার্বিং হচ্ছে মনে হচ্ছে নেটে। তো আমি এই ব্যাপার ভিত্তিতে আর একটা সিমটম মাইন্ডের, আর একটা ছিল হচ্ছে খুব যখনই কথা বলতো তখনই কেঁদে ফেলতো, একটা ক্রাইং মুড ছিল এবং কেঁদে ফেলতো। কথা বলতে গেলে কারোর সঙ্গে কথা বলতো না, যে অবস্থায় আমি দেখেছিলাম, কথা বলতে গেলে কেঁদে ফেলতো, ক্রাইং মুড। আর কি ছিল, খুব ডিস্টার্বিং হচ্ছে আজকে, জানি না কেন। আর তার যে জায়গাটা আমি ছিলাম, কেসিস্টিং থেকে জেনেছিলাম যে তার বাবার নাকি গনোরিয়া হয়েছিল, অর্থাৎ তার মায়ের সঙ্গে বিয়ের আগে গনোরিয়া হয়েছিল। তো এবং পায়ের তলায় প্রচণ্ড যে ব্যথা ছিল সেই পেশেন্টের, তার ফার্স্ট জেনারেশনের হিস্ট্রি থেকে শুনলাম যে বাবার গনোরিয়া হয়েছিল এবং ওনার টিবি হয়েছিল। তো সেই ভিত্তিতে আমার টোটাল ব্যাপারটার উপরে আমি যেটুকু ফিল করেছিলাম তাতে আমি তাকে মেডোরিনাম দিয়েছিলাম। তো মেডোরিনাম দেওয়ার পরে 200 দিয়েছিলাম, দিয়ে তারপরে 15 দিন বাদে আবার আমার সঙ্গে এসে যোগাযোগ করাতে বলেছিল পায়ের তলার ব্যথাটা হালকা কমেছে কিন্তু পুরোপুরি যায়নি। তো আমি তাকে ডিস্টার্ব হচ্ছে আর কি, জানি না কেন। তো পরের বার আসাতে মেডোরিনাম 1M দিয়েছিলাম। তো তার ফলে তার পায়ের তলার ব্যথাটা প্রায় অনেকটাই চলে গেছিল, কিন্তু যে প্রবলেমটা হতো সেটা হচ্ছে তার তখন টানটা বেড়ে গেছিলো। একটা অ্যাজমাটিক প্রবলেম নিয়ে আমার কাছে যখন এসেছিলো, সেক্ষেত্রে তলার লাইনটা লেখা আছে কাপ ছিল, ম্যাক্সিমাম কাশি ছিল যেহেতু, কিন্তু কাশিটা কমে গেছিলো, পায়ের তলার ব্যথাটা খুব ডিস্টার্বিং হচ্ছে আজকে, কেন জানি না, এই জন্য এত ডিস্টার্ব কেন হচ্ছে আজকে। তো সেই ভিত্তিতে আমার কাছে আসার পরে তারপরে প্রায় 1.5 মাস পরে যখন আবার পরের মেডিসিন দিয়েছিলাম, 1 মাসের মধ্যে আমি 2বার দেওয়ার পর পরের 1.5 মাস বাদে আমি যখন আমার কাছে এসেছিলাম, তো আমি আর্সেনিক 1M দিয়েছিলাম। সারা শরীরে ফোলা এবং পায়ের তলা যে লোয়ার পোর্শনটাতে প্রায় দেবে যাচ্ছে এবং একটা রেস্টলেস ব্যাপার চলে এসেছিলো। যখন আমাকে সেকেন্ড টাইম আমার কাছে এসেছিলো তখন সে একটা অস্থির ভাব ছিল, অর্থাৎ আগে যেমন স্থির ব্যাপারটা ছিল, তো আর্সেনিক দেওয়ার ফলে ধীরে ধীরে তার জায়গাটা অনেকটা রিকভারি হয়েছিল। তো মোটামুটি 6 মাস আমার কাছে ট্রিটমেন্টে ছিল, অনেকটাই সে রিকভারি ছিল। তার ওজন আমি ডিক্রিজ করাতে পারিনি, 113 থেকে ওই
ছয়ের কাছে এসে দাঁড়িয়ে গেছিলো। তো তারপরে আমার কাছে আর আসেনি, কিন্তু আমার কাছে ওই মেডিসিনগুলো দেওয়ার পরে তার একটা জিনিস যেটা হয়েছিল, তো সেক্ষেত্রে আমি মেডোনিনাম এবং আর্সেনিক মাঝে একবার এপোসাইনাম দিয়েছিলাম। তো এই ভিত্তিতে ট্রিটমেন্টটা আমি করেছিলাম প্রায় 6 মাস ধরে। তাতে তার অনেক কিছু জিনিস ইয়ে হয়ে গেছিলো। যখন তার বয়স 61 বছর বয়সে আমার কাছে প্রথম ট্রিটমেন্ট করতে আসে, এবং ফুলে সে প্রায় পুরো শরীরটাই একখানা বিশাল বড় মানে গরিলার মতো একটা চেহারা হয়ে গেছিলো। তো পয়েন্টগুলো হচ্ছে আমার এই যে ক্ষেত্রে আমি বললাম যে তার আমার আন্ডারলাইন করবার মতো পয়েন্ট ছিল, সে প্রচণ্ড ফরগেটফুল মাইন্ড ছিল, এবং কথা বলতে গেলে পরে কেঁদে ফেলতো, আর কারোর সঙ্গে কথা বলতে পারছে। বাড়ির লোকের আমি খোঁজ নিয়েছিলাম যে শুধু আমাকে জিজ্ঞেস করছি বলে না, বাড়ির লোকের সঙ্গে কোনো কথা বলতে গিয়ে কেঁদে ফেলতো, ভুলে যেত, ফরগেটফুল মাইন্ড ছিল। পায়ের তলায় বিভৎস টাইপের ব্যথা হতো, অর্থাৎ পায়ে যে শুয়ে রয়েছে পায়ের ঠিক ব্যথা হচ্ছে এরকম না, দাঁড়াতে গেলে পরেই তার ব্যথা হতো, গোড়ালি এবং এর তলায়। আমি মেডোনিনাম দিয়েছিলাম, এবং তারপরে হচ্ছে তার একটুখানি টানটা বেড়েছিল যখন ছিল। আমি প্রথমবার দেখতে গিয়ে কাশি ছিল, সেইটা কনভার্ট হয়ে একটু অ্যাসমাটিক ব্যাপারে ছিল, আমি আর্সেনিক দিয়েছিলাম, এবং তারপরে একবার ওই খোলার ব্যাপারগুলোর জন্য ওই প্রসায়ন দিয়েছিলাম। এই ভিত্তিতে আমি ট্রিটমেন্টটা দিয়েছিলাম, পেশেন্ট অনেকটা ভালো হয়েছিল। তারপরে আমার সঙ্গে প্রায় 7-8 মাস ট্রিটমেন্ট করার পরে আর যোগাযোগ হয়নি, বলতে পারবো না। তো হোমিওপ্যাথিতে হচ্ছে এইভাবে ট্রিটমেন্টটা সাধারণত করা হয়, এবং আমি তো করেছি এইভাবে। দেখালাম কোনো সময়কার, আরও একবার দেখিয়ে দিই। এটা 2000 এই যে 2008-এর 16/2/2008 আমি করেছি। তো এই হচ্ছে একটা কেস আপনাদের সামনে তুলে ধরলাম 2008-এর। মনে হলো এই কেসটা একটু ইন্টারেস্টিং, তাই আমার কাছে রাখলাম। থ্যাংক ইউ।